আসসালামু আলাইকুম। আমি এফকেসিএস। আপনারা শুনছেন নতুন লেখিকার লেখা উপন্যাস অচেনা এক টান। লেখিকা তাহা ইসলাম। পর্ব সংখ্যা ৪। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। তাহা ক্লাসে আফরাকে দেখল না, তাই ভাবলো আফরা আসবে না, তাই সে সারার পাশে বসলো। হাই তাহা, কেমন আছো? বিয়ে কি এনজয় করছো? সারা তাহার দিকে হাত বাড়িয়ে কথাগুলো বলতে থাকে। তাহা সারাকে দেখে হাত বাড়িয়ে দিয়ে বলে, আই এম নাইস। সারা তো তাহাকে দেখে বকবক করতে থাকে। তাহা বিরক্ত হয় না, সেও সারার কথাগুলো শুনছে। সারা কথায় কথায় সাফওয়ানের কথা বলছে, তাহা সেটা খেয়াল করে, কিন্তু সে কিছুই বলে না। একটানা ক্লাস হয়ে এখন ব্রেক টাইম। তাহা নীরব জায়গা পছন্দ করে, আর যদি হয় বাগান তাহলে কোনো কথা নেই। তাই তাহা সবার সাথে বাগানে গেছে স্কুলের। তাহা আজ প্রথম এসেছে এই দিকে, তাই সে একটা বেঞ্চে বসে আছে। তখনই অনেকগুলো ছেলে আসে, তাহাকে বলতে থাকে, কেমন আছেন আপনি? এই মিন। বাকি কথা শেষ হওয়ার আগে সীমা আসে। তাহা সীমাকে দেখে বসা থেকে উঠে। সীমা মুখে বাঁকা হাসি দিয়ে বলে, এমন মুখ গম্ভীর করে থাকো কেন? তাহা কথা বলল না। সারা তাদেরকে দেখে কাচুমাচু করতে থাকে। তাহা চলে যেতে গেলে কেউ তার হাত আটকে রেখেছে। হাত টেনে কেউ তার দিকে আস্তে আস্তে বলে, কি, কোথায় যাও? তাহা ঘাড় ঘুরিয়ে দেখে হৃদয়, তাই সে হাত ছেড়ে দিতে বলে, কিন্তু সে ছাড়বে না। সে নারীদেহ লোভী। তার মন চাইল তাহাকে তার খাঁচায় বন্দি করে রাখবে। এখন বন্দি করা ভালো হবে না, এসব সে ভেবে ঠোঁট কামড়ে হাসে। পরিবেশটা কেমন জানি থতমত হয়ে আছে। কারোর মুখে কথা নেই। তাহার চোখে অশ্রু বিসর্জন করছে। সে আবার চোয়াল শক্ত করে বলে, সিনিয়র বলে ছাড় দিয়েছিলাম, এখন আর না, ছাড়েন বলছি আমি। হৃদয় তাহার হাত আরো শক্ত করে চেপে ধরে। এতে সে খুব ব্যথা পায়। সে আবার বলে, কেন এমন করছেন? ছাড়েন বলছি, না হলে কিন্তু। হৃদয় আবার বাঁকা হাসি দিয়ে বলে, না হলে কি করবে ম্যাম? তাহা এবার চোখ তুলে তাকায়। এবার তার খুব রাগ ওঠে, তাই সে সর্বোচ্চ শক্তি দিয়ে হাত ছাড়িয়ে নেয় আর তার দিকে আঙুল তুলে বলে, আর কোনোদিন যাতে আপনার মুখ দেখতে না হয়, না হলে এর ফল ভালো হবে না। এ বলে তাহা সারার হাত টেনে চলে গেল। তাহার দিকে দেখে হৃদয়ও হো হো করে হাসল। তার হাসির মধ্যে লুকিয়ে আছে খারাপ কিছু। তাহা ক্লাসে এসে সারার হাত ছেড়ে দিল। সারা বলল, এটা কি করলে তাহা? তাহা তীক্ষ্ণ নজর দিয়ে সারাকে দেখে বলে, কি করলাম? হ্যাঁ, দেখো নাই? না মানে ওরা কলেজের গুন্ডা টাইপ ছাত্র। হোক, কেমন হবে হোক, আমার কি? এই বলে সে কান্না করে। কান্না করতে করতে নাক তার লাল হয়ে গেছে, হেসকি তুলছে, মুখটা কেমন ফোলা ফোলা হয়ে গেছে। সারা তাই পানি দিয়ে তাহার মুখ ধুয়ে দিল, যাতে একটু স্বাভাবিক লাগে। ক্লাস শেষে তাহা লাইব্রেরির দিকে যায় আর আফরাকে কল করে বলে আফরা যেন আসে, কিন্তু আফরা আজ ব্যস্ত, তাই তাহাকে সাফওয়ানের সাথে দেখা করতে বলে। আফরা জানে তাহা কল করবে না, তাই সে সাফওয়ানের নাম্বার ডায়াল করে নেয় তার বাবার থেকে আর কল করে তাহাকে দেখে আসতে বলে। কিন্তু আজ সাফওয়ানেরও অফিসে খুব কাজ, তাই সেও যেতে পারে না। তাই রাব্বিকে বলে। রাব্বি তার ভাই রাফিকে নিয়ে যায় তার সাথে দেখা করতে। তাহা টেবিলের উপর মাথা রেখে শুয়ে আছে। রাব্বি তাড়াতাড়ি করে তাহার দিকে আসে, দেখে তাহা কান্না করছে। রাব্বি বলে, কি হয়েছে তাহা, বলো। তাহা রাব্বিকে দেখে হেসকি টানতে টানতে বলে, মেয়েদের কি কোনো দাম নেই ভাইয়া? তার এই কথা শুনে রাফি তাহার দিকে তাকায়। রাব্বি নরম সুরে বলে, আছে তো, অনেক দাম আছে, এমন কেন বলছো? কেউ কিছু বলেছে? তাহা আর কিছু বলল না। সে শুধুই এখন বাড়ি যেতে চায়। সে রাফি তাকে দেখতে শুরু করে। কি সুন্দর মায়াবী চেহারা তার। রাব্বি তখনই রাফিকে বলে, তুই তো সে কলেজে পড়িস, কি হয়েছে তুই তা জানিস না রাফি? অবাক হলো তাহা। তার কলেজে পড়ে? সে উত্তরে বলে, আজ আমি কলেজে যাইনি, কিছু কাজ ছিল। তাহা ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকের কথাগুলো ভাবতে থাকে।
আইরিশ আসে, দেখে তাহা রুমে নেই, তাই সে ব্যালকনিতে যায়। তাহা সেখানে। তাহাকে দেখে আইরিশ বলে, আপু, আমিও উপন্যাস পড়ব, তুমি আমাকে দিবে? কিরকম উপন্যাসের বই? লাভ স্টোরি আছে সেরকম। আমার কাছে নেই। কেন আপু, কাজিন রিলেটেড নেই? আছে একটা, আমি দিতে পারবো না। কেন আপু? পারবো না মানে পারবো না। আইরিশ মন ভার করে তাহাকে অনেকটা বকা দেয় মনে মনে। আইরিশ মন ভার করে চলে গেল, আর তাহা মনে মনে বিড়বিড় করে বলল, পাগল একটা। সাফন সব কাজ শেষ করে বাসায় এসে নিজের রুমের দিকে যেতে গেলে তাহার রুম লক্ষ্য করে সে আফরার কথা মনে পড়তেই সে তাহার রুমে প্রবেশ করলো। তাহার রুমে নেই, তাই সে ব্যালকনিতে গেল। দেখলো তাহার রেলিংয়ে গা এলিয়ে দিয়ে আছে। সাফওয়ান এসে গলা খাকারি দিয়ে বলল, বনু। তাহা সাফওয়ানের কণ্ঠস্বর শুনে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, ভাইয়া বলো, কি হয়েছে আজকে? এখন মনে পড়লো তোমার বোনের কথা? আমার অফিসে কাজ ছিল। ও, তাহলে আমার থেকে তোমার কাজ বেশি? না, কেন বনু, বল কি হয়েছে? কিছু না। রাব্বি গিয়েছিল? গিয়েছিল। আর ওর থেকে জিজ্ঞেস করিও। আদিল? ও শেট, ওর কথা তো ভুলে গিয়েছিলাম। তাহা আদিলের কথা শুনতে পেয়ে বলল, আদিল ভাই? কেন, তুই জানিস? না মানে, আরিবা আপুর বিয়েতে দেখেছিলাম। তাহা আমতা আমতা করে বলতে থাকে। সাফওয়ান কিছু বলে না, সে শাওয়ার নিতে যায়। আজ বিকালবেলা সব বন্ধুদের সাথে আড্ডা দিবে। সাফওয়ান বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে পার্কিং এরিয়া থেকে বাইক নিয়ে যায় রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আজ আরিবা চৌধুরী বাড়িতে আসবে, যা বিয়ের সংস্কৃতি এর একটা। আজ এখানে শিকদার বাড়ি থেকে আসবে হাবিব, আর তার মা বাবাও আসবে। তাহা নিজের রুমে বসে আছে। সে এবার মন হালকা করতে উপন্যাস পড়তে শুরু করে। পড়তে পড়তে সে বইয়ের উপরে ঘুমিয়ে পড়ে। আজ তাহার কলেজে যেতে মন না চাইলেও তাকে যেতে হয় টেস্ট পরীক্ষার জন্য। আর আফরা বলেছে সে আজ কলেজে আসবে, তাই তাহা সাফওয়ানের সাথে প্রতিদিনের মতো কলেজে যায়। তাহা কলেজে এসে একটা শ্বাস ফেলল আর হাঁটতে শুরু করে। আফরা তাহাকে পিছন থেকে ডাকে। তাহা পিছন ফিরতে আদিল তার দিকে তাকিয়ে আছে। আদিলকে বিদায় জানায়। তাহা মন খারাপ করে আছে দেখে আফরা বলে, আমি জানি, আমাকে সারা সব বলেছে। ও ভালো। তারা এখন দুই বান্ধবী ক্লাসে বসে দেখে সারা আসে নাই। এই দেখে আফরা বলল, যেদিন আমি আসি সেদিন এই বান্দর আসে না। কি? এই তুই আমাকে বান্দর বলছিস কেন? আফরা অবাক হয়ে বলে, তুই কখন এলি? আমি তো পেছনে লুকিয়েছিলাম তোদেরকে ভয় দেখাবো বলে। তাহা মিটিমিটি হাসছে। তারা মনোযোগ দিয়ে ক্লাস শেষ করে নিচে যায়। আফরা আর সারা তাহা যায় না, সে ক্লাসে বসে থাকে। সেখানে অনেকে তাহাকে নিয়ে গসিপ করতে থাকে। এর কিছুক্ষণ পর হৃদয় আসে সীমাকে নিয়ে। হৃদয়কে দেখে সবাই চুপ হয়ে যায়। তাহার ভয় আর রাগ দুটো কাজ করছে। সে কি করবে? তাহা চুপচাপ বই খুলে বইয়ে মুখ গোজায়। হৃদয় তাহার বইটা নিয়ে নেয় আর বলে, লুকোচুরি কিন্তু আমার একটু পছন্দ না। তাহা মনে মনে ভাবে, কাল তো রাব্বি ভাই বলেছিল এখানে তার ভাই পড়ে। তাহলে? সীমা তাহাকে দেখে বলে, কাকে খুঁজতেছিস? না না। আফরা আর সারা ক্লাসে এসে দেখে হৃদয় আর সীমাকে। আফরা মনে মনে বলে, এখন আমি কি করব? ওদের উদ্দেশ্য ভালো না। আবার সারাকে সে এই কথা বলবে, কিন্তু সারা আফরার পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে। আফরা তাই সাফওয়ানকে কল করছে বারবার, কিন্তু কল ধরছে না, কারণ মোবাইল রাব্বির কাছে। রাব্বি আজ সাফওয়ানের অফিসে আছে, আর সাফওয়ান এর অনুপস্থিতিতে তার মোবাইল চেক দিচ্ছে, দেখছে আফরা কল করছে, কিন্তু নাম্বারটা সেভ নেই, তাই রাব্বি কল ধরছে না। এবার অনেকবার কল করছে দেখে রাব্বি কল ধরে সে বলল, কে? কি হয়েছে? সাফওয়ান ভাইয়া। তাহাকে বাকি কথা শেষ করার আগে রাব্বি উত্তেজিত হয়ে বলে, আফরা কি হয়েছে বলো? সেখানে রাফি নাই? রাব্বি ভাইয়া বলছেন?
হুম, তাহা কোথায়? ভাইয়া, একটা ছেলে আর মেয়ে তাহাকে বুলি করছে। দাঁড়াও, আমি রাফিকে যেতে বলি। কিন্তু রাফি ক্লাসে নাই, সেই ল্যাবে কাজ করছে, তাই কল ধরছে না সে। সারা আর আফরা সব দেখতে থাকে, কারোর মুখে কোনো কথা নেই। হৃদয়ের মুখে বাঁকা হাসি। কেউ তো তাদেরকে দেখে ফিসফিস করছে। হৃদয় তাদের দিকে একবার তাকায়, আর তাহার হাত ধরে টেনে নিয়ে যেতে গেলে তাহার রাগী গলায় বলে, ছাড়েন বলছি, আমার হাত ছাড়েন। আপনাকে বলেছিলাম না আমার হাত না ধরতে। হৃদয় তাহার কথা শুনল না, তাই সে টানতে টানতে তাহাকে বাগানের দিকে নিয়ে যেতে গেলে তাহা কান্না করছে আর মুচড়ামুচড়ি করছে, কিন্তু কেউ এগিয়ে এলো না। সারা, আফরা তাদের পিছনে দৌড়াতে দৌড়াতে বাগানে এলো। সেখানে কিছু পাবলিক আগে থেকে ছিল। হৃদয় আবার বলল, আমার হয়ে যাও। তাহা ঘৃণা ভরা দৃষ্টান্ত নিয়ে হৃদয়ের দিকে তাকায় আর বলে, সীমাবদ্ধ থাকেন। কেন, আমাকে মানতে কি তোমার কষ্ট হচ্ছে? আপনারা পুরুষ মানুষ এমনই। হৃদয় আরো জোরে তার হাত চেপে ধরে তাহা ব্যথাতুর কণ্ঠে ছাড়তে বলে, আপনার নামই হৃদয়, কিন্তু আপনার মন তো ছি। কি বললি তুই? সীমা তাহার হিজাব টেনে কথাটা বলল, কিন্তু আফরার সারার সীমার এই কাজ সহ্য হয়নি। তাই তারা দুজনেই সীমার চুলের মুঠি ধরে বলে, এই বেয়াদব, এই বাল, কি বললি, কি করলি তুই? হারামজাদি, কুত্তা, এই বাল। আফরা শক্ত করে সীমার চুল ধরে রাখে, আর সারা ইচ্ছা মতো গালি দেয়। সারা চুপ করলে আবার আফরা সজোরে একটা চর বসালো। এতে সীমা প্রচুর রেগে গেল, তাই সে আফরাকে মারতে যাবে। তখনই সারা সীমার হাত ধরে বাঁকাতে থাকে আর বলে, যে হাত আমার বান্ধবীর গায়ে তুলবে সে হাত আর থাকবে না। অনেকগুলো ছেলে সারা আর সীমাকে আলাদা করলো। তাহার হৃদয়ের দিকে তাকায় আর বলে, আপনার এই নোংরা হাত দিয়ে আমাকে কেন স্পর্শ করলেন? কেন, কি হবে? ছাড়েন বলছি। তাহার হৃদয় থেকে হাত ছাড়া পেতেই একটা থাপ্পড় দেয় হৃদয়ের বাগালে। হৃদয় মুখে হাত দিয়ে তাহার দিকে তাকায়। হৃদয়ের চোখ রাগে লাল বর্ণ ধারণ করেছে। তাহা ভয় পেয়ে যায়, তাই সে এক দুপা পিছনে হাঁটতে থাকে। তাহা সরে দাঁড়ালে হৃদয় বলল, আবার তুই খুব বাড়াবাড়ি করলি, এর ফল তোকে পেতে হবে। মাত্র কিছু সময় আর ঘন্টার অপেক্ষা। তাহাকে বলা কথা তাহা পাত্তাই দেয় না। দেখে আপনি কি করেন, আর আপনার এই চেহারা নিয়ে আমার সামনে আর আসবেন না। বেবি, ওয়েট অ্যান্ড ওয়াচ। তাচ্ছিল হেসে বলে কথাটা। হৃদয় সীমা আর তাহাকে দেখে। তারা চলে যাওয়ার পর পর তাহা কান্নায় ভেঙে পড়ল। কান্না করতে করতে চোখ মুখ ফোলা ফোলা হয়ে গেছে। সারা তাহা আর আফরার উদ্দেশ্যে বলল, চল, এখানে নয়, এখন বাসায় যাবি। কিন্তু আরো ক্লাস আছে না? ক্লাসের 14 গোষ্ঠী। আফরা আর সারা কথা বলছে, আর তাহা চুপচাপ শুনে বলল, আমি বাসায় যাব, সাফন ভাইকে কল দাও। কিন্তু সাফন ভাই তো আর আসবে না, তুই আমাদের সাথে চল। কিন্তু, কোনো কিন্তু না। আফরা তাহাকে চুপ করে দেয়। আফরা বাসার ছাদে দাঁড়িয়ে আছে আর আজকের কথা চিন্তা করছে। যদি এমন কিছু করে বসি হৃদয়ের সম্পর্কে তো অনেক কিছু শুনলাম। সে নাকি গুন্ডা মাফিয়া টাইপ ছেলে। এসব ভেবে সে খুব চিন্তিত হয়ে রইল। আদিল আজ ঘরে ফিরে খুব তাড়াতাড়ি, কাজ কম ছিল। আদিল ছাদে আসে, দেখে আফরা চুপচাপ। আদিল গম্ভীরভাবে বলে, কি হয়েছে? আফরা হতাশ হয়ে বলে, বিপদের কোনো ইঙ্গিত জানাচ্ছে। কেন, কি হলো? আমার না, অন্য কারোর। কেন? এমনই। তোর যদি এমনি মনে হয় তাহলে কাল যার জন্য এমন মনে হচ্ছে সাথে সাথে থাকিস। আফরা যেন এটাই ভাবছিল। কেন জানি তার হৃদয়ের কথা সত্যি মনে হচ্ছে, কেননা সে একজন মাফিয়া। তার কাছে এসব তো আর নতুন কিছু হবে না। তাহা হাতে মেডিসিন লাগাচ্ছে আর কান্না করছে। হৃদয় যে হাত ধরেছিল সে হাত লাল আর কালচে চুড়িগুলো ভেঙে হাতে আঘাত সৃষ্টি করেছে। খুব যন্ত্রণা হচ্ছে। তাহা মেডিসিন লাগিয়ে ঘুমিয়ে পড়ে। তাহা খুব ভয়ে আছে আর নিজেকে নিজে আয়নায় দেখে বলে, কিছুই হবে না, কালকে তো চর মেরেছিলাম।
তাহা দ্রুত পায়ে নিচে নামে, দেখে সাফওয়ান নাস্তা খাচ্ছে। তাহাও ভাইয়ের পাশে বসে। সাফওয়ান খেতে খেতে বলে, বনু। তাহা পরোটা নিতে নিতে বলে, বলো ভাইয়া। আজ আফরার সাথে বাসায় ফিরিস। কেন ভাইয়া? আজ আমরা সব বন্ধুরা মিলে ঘুরতে যাব তাই। আচ্ছা, কোনো সমস্যা নেই। তোর কাছে মোবাইল আছে না? রুমে আছে। নিয়ে আয়, যা। কেন ভাইয়া? এখানে থাক না। যেতে বলছি না। তাহা বাধ্য মেয়ের মতো উপরে গিয়ে মোবাইল নিয়ে আসে আর সাফওয়ানের পিছু পিছু গাড়িতে ওঠে। কলেজের সামনে এসে দাঁড়ালো গাড়ি। তাহা ভয়ে ভয়ে নামতে যাবে, তখনই সাফওয়ান বলে, এই নে টাকা, আর সমস্যা হলে কল করবি। তাহা মাথা নাড়ালো। গাড়ি থেকে নেমে কলেজের গেটে পা রাখতেই এক দমকা হাওয়া বয়ে যায়। তাহা নিজের ক্লাসের দিকে যেতে শুরু করে। আফরা সারার সাথে কথা বলছে। তাহাকে দেখে আফরার আদিলের কথা মনে পড়তেই সে তাহার পাশে এসে দাঁড়ালো আর বলল, হাই বেবি। তাহা অবাক নজরে তাকালে সারা বলল, এত বড় মেয়েকে তুই বেবি বলছিস? তো তোর কি? ভাব দেখিয়ে বলল আফরা। এইভাবে কথোপকথন করছে তিন বান্ধবী। ব্রেক টাইম। আফরা তাহার সাথেই আছে। সারা নিচে গেছে কিছু দেখতে। আসলেই আফরা বলেছে যে সীমা বা হৃদয় কেউ আজ এসেছে নাকি কলেজে, কিন্তু তারা কেউ আজ আসে নাই। তারা তিনজন একসাথেই একটা শ্বাস ফেলল। তাহা আফরাকে বলল, আজ ভাইয়া তোদের সাথে যেতে বলেছে। ভালোই তো তাহলে। সারা এই কথা বললে একসাথে সবাই চাওয়াচাওয়ি করলো। আদিল অফিসে। তাকে বারবার কল করছে সাফওয়ান। আবার আদিল বিরক্ত হয়ে কল রিসিভ করলো। কি হয়েছে বল? কই ছিল এতক্ষণ? তোর শ্বশুর বাড়ি। ফাসলামি বন্ধ কর ব্রো। বল, কেন কল করলি? আজ কিন্তু আসার কথা ছিল, মনে আছে? আর কিছুক্ষণ পর বের হব। রাব্বি আমার অফিসে, এখান থেকে এত দূরত্ব নয়। সাফওয়ান কল কেটে দিল। তাহা, আফরা আর সারা দাঁড়িয়ে আছে রিক্সার জন্য, কিন্তু কোনো রিক্সার খালি নয়। সারার বাড়ি থেকে কল আসছে দেখে সারা বলল, অন্য আরেক দিন আমি তোমাদের সাথে যাব। আফরা আর তাহা হাসি মুখে বিদায় জানালো। এক সিএনজি এসে থামলো আর তাদেরকে উঠতে বলল। তারা এত কিছু না ভেবে গাড়িতে উঠে বসলো। দুই বান্ধবী কথা বলতে বলতে কখন যে খানবাড়ির সামনে এসে পড়ল। আফরা তাহাকে বিদায় জানিয়ে চলে গেল। খানবাড়ি আর চৌধুরী বাড়ি বেশ দূরত্ব। তাহা গাড়িতে চুপচাপ করে বসে আছে। কেন জানি না মনে হচ্ছে এই রাস্তা দিয়ে কখনো আসে নাই সে। তাই সে ড্রাইভারকে বলল, এটা কোন রাস্তা? লোকটার মুখে বাঁকা হাসি। সে বলল, না ম্যাডাম, এটাই তো শর্টকাট রাস্তা। তাহা কিছুই বুঝল না, তাই সে চুপচাপ বসে থাকলো। ধীরে ধীরে জায়গাটা কেমন নীরব হয়ে আসছে। আশেপাশে কোনো মানুষ নেই। আবার তাহার মনে লোকটাকে নিয়ে সন্দেহ জাগলো। তাই সে বলল, এখানে নামিয়ে দিন। লোকটা বলে, না ম্যাম, এখানে কেন? এখানে তো নামানো যাবে না। কেন নামানো যাবে না? কেউ বলেছে। মুখের বাঁকা হাসি। আর এই কথা শুনে তাহার আর বুঝতে বাকি রইল না। তাহা কি করবে তা বুঝে ওঠার আগেই গাড়ি এসে থামলো একটা ঘরের সামনে। ভাঙা বাড়ির আশেপাশে খুব গাছ, সবুজ আর সবুজ। তাহা আবার খুব ভয় পেয়ে গেল। তাই সে কি করবে কিছুই বুঝতে পারল না। তাহা বুঝলো তাকে কিডন্যাপ করা হয়েছে। তার সাফওয়ানের কথা মনে পড়ল। তাই সে আগে পাশে তাকিয়ে দেখলো লোকটা কাউকে কল করছে। তাই তাহা ব্যাগ থেকে মোবাইল বের করে নাম্বার ডায়াল করলো আর সাফওয়ানকে কল করতে লাগলো। কয়েকবার কল করলো। তাহা দেখলো লোকটি কল কেটে দিয়েছে। তাই তাহা কাঁপা কাঁপা হাতে মোবাইলটা ব্যাগে নেয় আর চিৎকার করে বলতে থাকে, কেউ আছেন? হেল্প মি। কেউ আছেন? আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন? কান্না ভেজা কণ্ঠে বলতে থাকে তাহা। লোকটি খুব বিরক্ত হলো। তাই সে তাহাকে বলে, চিৎকার করতে করতে গলা দিয়ে রক্ত বের হয়ে যাবে, কিন্তু এখানে কেউ আসবে না। লোকটার কথা শেষ হওয়ার সাথে সাথে 10 জনের মতো ছেলে আসে আর বলে, কোথায় যাবেন?
তাহা অশ্রুভেজা চোখে তাদের দিকে তাকায়। সে বলে, প্লিজ আমাকে বাঁচান। তোকে কেউ বাঁচাতে পারবে না, শুধুই বস ছাড়া। কে সে? আমাকে সাহায্য করতে বলেন। লোকগুলো কিছুই শুনল না। তারা তাহাকে একটা রশি দিয়ে বেঁধে দেয়। তাহা খুব জোরে জোরে কান্না করছে আর সাহায্য চাইছে। লোকগুলো খুব বিরক্ত হয়ে তাহাকে একটা চর বসালে সাথে সাথে তাহা পড়ে গেল। এর কিছুক্ষণ পর লোকগুলোর সামনে ফিরে বলে, বস নিয়ে আসছি। কোথায়? তাহা দেখার চেষ্টাও করলো, কিন্তু পারল না। এর কিছুক্ষণ পর লোকগুলো সরে দাঁড়ালো। তাহা লোকটাকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। লোকটা হাঁটতে হাঁটতে তাহার সামনে এসে বসে। সে আর কেউ না, হৃদয়, রশিদ ইসলাম হৃদয়, মাফিয়া কিং, সবচেয়ে বড় গুন্ডা। আজ পর্যন্ত এমনভাবে মেয়েদের রেপ করেছে যে কেউ তাকে ধরতে পারে নাই। হৃদয় তাহাকে স্পর্শ করে বলেছিলাম না আমি। তাহা মুখ সরিয়ে নিলে আবার হৃদয় বলল, এবার থেকে তুমি শুধুই আমার। এ বলে হৃদয় তাহাকে ঘরটাতে নিয়ে যেতে থাকে। সে কিছুক্ষণ পর আসবে। তাহা যাবে না, তাই সে চিৎকার করে ছেড়ে দিতে বলে। লোকগুলোর মধ্যে আবার একজন তার মুখ চেপে ধরে বলে, চুপ কর। আরেকজন আবার তাহাকে চড় মারে। এতে তাহার ফর্সা মুখটা লাল হয়ে গেছে। তাহা আবার পালাতে যাবে, তখনই হৃদয়ের শক্ত হাত তাহার গলা চেপে ধরে। কারোর শক্ত হাত তাহার গলা চেপে ধরে। হৃদয় চোয়াল শক্ত করে বলে, বেয়াদব, কোথায় যাস? তাহা হাত ছড়াতে চাইলেও পারে না। হৃদয় আবার আরেকটু চেপে ধরলে তাহা কাশতে শুরু করে আর শ্বাস নেওয়ার চেষ্টাও করে। তাহাকে ছটফট করতে দেখে হৃদয় আবার গলা ছেড়ে দিল। তাহার ফর্সা গলাটা লাল হয়ে ওঠে এবং হৃদয়ের আঙ্গুলের ছাপ বসে যায়। হৃদয় আবার তাহার বাহু ধরে বলে, পালাস না জান। তাহা আবার আর সহ্য করতে পারল না, তাই তাহা আঙ্গুল তুলে বলে, আপনার মুখে এসব মানায় না। হৃদয়ের মুখে তাচ্ছিল্যের হাসি। সে নিজে তাহাকে ঘরটার ভিতরে নিয়ে গেল আর বলল, কিছু মিনিট যান, এরপর শুধুই এখানে তুমি আর আমি। তাহা হৃদয়ের মতলব বুঝল না। তাহা বের হতে যাবে, তখনই হৃদয় দরজাটা বন্ধ করে দিল আর বাহির থেকে বন্ধ করে দিল। তাহা প্রাণপণে দরজা ধাক্কা দিচ্ছে, কিন্তু কেউ খুলল না। এবার তাহা খুব ভেঙে পড়ল। সে কি করবে? দরজায় পিঠ ঘেঁষে কান্না করছে। তখনই তাহা হেঁচকি তুলতে তুলতে কাঁধের দিকে তাকায়, দেখে ব্যাগ আছে। তাহা এবার যেন স্বস্তি পেল, তাই সে ব্যাগ থেকে মোবাইল বের করলো। আবার সে সাফওয়ানকে কল দিচ্ছে। সে দেখে সাফওয়ানের মোবাইল বন্ধ আর নেটওয়ার্কের সমস্যা দেখা দিচ্ছে। তাই তাহা আবার কি করবে বুঝতে পারছে না, কিন্তু তাহা থামল না। তাহা কলের পর কল দিতে লাগলো। সাফওয়ান, আদিল আর রাব্বি একসাথে কথা বলছে। রাব্বি তো রাজনীতির কথা বলছে, সাফওয়ান তার ফিউচার লাইফ নিয়ে কথা বলছে। আদিল চুপচাপ মোবাইল দেখছে। আদিলকে চুপচাপ দেখে সাফওয়ান বলল, তুই কি আড্ডা দিতে আসছস নাকি অন্য কিছু? আদিল মোবাইলের স্ক্রিন থেকে চোখ ফিরে সাফওয়ানের দিকে তাকালো। আদিল কিছু না বলে কফিতে চুমুক বসালো। সাফওয়ান আবার মোবাইল হাতে নিল আর তার চোখ বড় বড় হয়ে গেল। সাফওয়ান আবার বসা থেকে উঠে গেল। তাকে উঠতে দেখে রাব্বি বলল, ব্রো, কোথায় যাও? সাফওয়ান হতভম্ব সুরে বলল, তাহা। রাব্বি আবার দাঁড়ালো। আদিলও মোবাইল অফ করে সাফওয়ান আর রাব্বিকে পর্যবেক্ষণ করলো। সাফওয়ান আবার মোবাইল থেকে চোখ সরিয়ে তাদের দিকে তাকায় আর মোবাইলটা দেখালো। তারা দেখলো তাহার কলের উপর কল। তাহা তো এমনভাবে কল কখনো দেয় না। আদিল খুব গম্ভীর গলায় বলল, কেন, তুই মোবাইল অফ করে রেখেছিলি? না, আমি তো। রাব্বি দুইজনকে বলে, এখন ঝগড়া করার সময় না। সাফওয়ান, তাহাকে একবার কল কর। সাফওয়ান কল দিতে যাবে, তখনই তাহার কল এলো। সাফওয়ান সবার মুখ একবার দেখে কল রিসিভ করলো। ভাইয়া। তাহার হেঁচকে উঠছে আর কান্না ভরা কণ্ঠস্বর সাফওয়ানের শান্ত থাকতে পারল না। তাহা, কই তুই? ভাইয়া, আমি জানি না, আমাকে একটা ঘরে।
বাকি কথা বলার আগে তাহা চুপ হয়ে গেল, কারণ কেউ দরজা খুলছে। তাহা কল কাটে না, সে মোবাইল ব্যাগে রাখে আর সাউন্ড অফ রাখে। আদিল সাফওয়ানকে বলে, লোকেশন ট্র্যাক কর। সাফওয়ান মাথা নাড়ায় আর সাথে সাথে লোকেশন দেখতে থাকে। লোকেশনটা দেখাচ্ছে একটি স্কুলের পাশে। সে জায়গায় এখন কেউ যায় না। যা দেখে আদিল রাব্বি এক মুহূর্তের জন্য অপেক্ষা করলো না। আদিল তার গাড়ি ছাড়লো। সাফওয়ান আর রাব্বি একটা গাড়িতে। দুইটা কার নিজ নিয়ন্ত্রণে নেই। আদিল সাফওয়ানকে লোকেশন শেয়ার দিল। তাহা দেখল হৃদয়ের চামচাগুলো এসেছে আর তাহা তাদেরকে বলল, আমাকে ছেড়ে দাও, আমি কি করেছি? তাদের মধ্যেই এক লোক, যার নাম আজিজ, সে বলল, আমরা কি জানি, বস আনতে বলেছে। আপনারা খুব খারাপ করছেন। তুই কে রে? তোর কথা আমাদের শুনতে হবে? প্লিজ ছেড়ে দিন। এই মেয়ে বেশি কথা বলে। আমাকে ছেড়ে দিন, আমি কি আপনাদের কোনো ক্ষতি করেছি? এবার আজিজ খুব রেগে গেল। সে দাঁতে দাঁত চেপে তাহার বুকে এক লাথি বসায়। এতে তাহার খুব কষ্ট হয়, তাই সে না করে বলল, খুব খারাপ, খুব। তখনই সেখানে উপস্থিত হয় হৃদয়। লোকগুলো চলে গেল। তাহাকে দেখে বলল, উফ, কি সুন্দর মুখখানা। তাহা বলল, সরেন সরেন সামনে থেকে। কেমনে সর্বজান? আচ্ছা, তোমার দেহে যে শুধুই আমার স্পর্শ থাকবে? ছুবেন না আমায়। মোবাইল থেকে সব শুনছে রাব্বি। সে বলে সাফওয়ানকে, আর কত দূর? আর 5 মিনিট। 2 মিনিটে যেতে হবে। সাফওয়ান বুঝলো কোনো খারাপ কিছু। একটা গাড়ি খুব দ্রুত গতিতে থামে। লোকগুলো সবাই গাড়িটিকে ঘিরে ধরে। শান্তভাবে গাড়ি থেকে নামে আদিল আর বলল, মেয়েটা কই? আজিজ হেসে বলল, ঘরে, বস নিয়ে গেছে রেপ করতে। এই কথা শোনা মাত্র আদিল দাঁতে দাঁত চেপে বলল, সর। কেন? আদিল আর একটা কথা না বলে আজিজের মুখে চর বসায়। এতে বাকি সবাই আক্রমণ করতে এলে আদিল একটা লোককে কিল মেরে দেয় মুখে। এবার এখানে এসে থামে সাফওয়ানের গাড়ি। সাফওয়ান গাড়ি থেকে নেমে দেখে আদিলের মাথায় একটা লোক মারতে যাবে। সাফওয়ান লোকটার হাত ধরে ফেলে আর মারতে থাকে। এদিকে রাব্বি তাদের দলের অনেকগুলো ছেলেকে আসতে বলেছিল, কিন্তু তারা এখনো আসে নাই, তাই রাব্বিও মারতে থাকে। সাফওয়ান চিৎকার করে আদিলকে বলে, তাহাকে বাঁচা। আদিল ঘরটার দিকে এগিয়ে গেল। দেখলো দরজাটা হালকা খোলা। আদিলের রাগে চোখ জোড়া লাল হয়ে গেছে। আদিল ভেতরে ঢুকে দেখে তাহার সামনে একটা ছেলে, যে কিনা তাহার হিজাব টেনে নিতে যাবে। আদিল বলে, ওইখানেই থাম। হৃদয় কারোর আওয়াজ শুনে পিছনে ঘুরে দাঁড়ালো আর দেখলো আদিলকে। তাহার সঙ্গে সঙ্গে দৌড়ে এসে আদিলের পিছনে দাঁড়ালো। আদিলের শার্ট খুব শক্তভাবে ধরে থাকলো। হৃদয় তাহার দিকে এগিয়ে আসতে আসতে বলে, চলে এসো জান, বের হও। আদিল আর সহ্য করতে পারল না। সে এক ঘুষি হৃদয়ের নাক বরাবর মারল। এতে হৃদয়ের নাক থেকে রক্ত বের হচ্ছে। আদিল হৃদয়ের সামনে। তাহা হঠাৎই চিৎকার করে ওঠে। আদিল পিছনে তাকালো। তাহার গলায় ছুরি। আদিল গর্জে উঠল, সরাওটাও। আজিজ রক্ত মুছতে মুছতে বলে, কেন ভাইজান, কে হয় আপনার? তোকে বলতে হবে। কেন এত দরদ তাহলে? আদিল কিছু না বললেও পিছন থেকে সাফওয়ান আসে আর বলে, ছড়াছুরি না হলে। আবার আজিজ তাহার গলায় আরো কাছে ছুরি বসালো। এতে ছুরিটা বারবার তাহার গলায় লাগছে। এই সুযোগ বুঝে হৃদয় জানলা দিয়ে লাফ দিল। আদিল হৃদয়কে ধরতে যাবে, এর আগে হৃদয় পালালো। আজিজও সঙ্গে সঙ্গে পালানোর চেষ্টা করলো, আর পারল না, কারণ এতক্ষণে পুলিশও এসে গেছে। আজিজ ছুরি নিচে ফেলার সাথে সাথে তাহা মেঝেতে পড়ে গেল। আদিল তাড়াতাড়ি করে তাহাকে নিজের কোলে শুইয়ে দিল আর তাহাকে ডাকতে লাগলো। আদিল দেখলো তাহার মুখে আঙ্গুলের ছাপ আর গলায়ও। হিজাবের কিছু পিন নেই, সাদা কাপড়ে আছে জুতার ছাপ। আদিল আর এক মুহূর্ত নষ্ট করল না। আদিল তাহাকে কোলে নিয়ে তার গাড়িতে নিয়ে শোয়ালো। সাফওয়ান তা দেখে দ্রুত তার গাড়ির দিকে গেল। রাব্বিও গেল। আদিলের গাড়ি ফলো করছে সাফওয়ান। এমন এক পর্যায়ে গাড়ি থামলো এক হাসপাতালের সামনে। আদিল তাহাকে কোলে নিয়ে আবার উপরে উঠতে লাগলো। তাহার অবস্থা খুব খারাপ, তাহাকে ভর্তি
করেছে। এদিকে চৌধুরী বাড়িতে ও খোঁজ লাগাচ্ছে তাহার আজ এত দেরি কেন হচ্ছে। বিকেল হয়ে সন্ধ্যার সময়, এমন সময় সাফওয়ান তাহার নিখোঁজ হওয়ার কথা বলল। হামিদুর চৌধুরী খুব ভেঙে পড়লেন। শাহাদাত চৌধুরী আর আনোয়ার চৌধুরী আর আয়ানও বসেছিল না। তারা আফরাকে কল করেছিল, কিন্তু আফরা বলল তারা এক গাড়িতে করে আসছিল, সে নেমে গিয়েছে, কিন্তু তাহা তো এখনো বাড়ি ফিরে নাই। সাফওয়ান শান্ত হচ্ছে না, সব দোষ নিজেকে দিচ্ছে। রাব্বি আবার বলল, বাড়িতে বল, না হয় চিন্তা করবে। সাফওয়ান কিছু বলছে না দেখে রাব্বি নিজে চৌধুরী বাড়িতে কল করলো হামিদুর চৌধুরীকে। আঙ্কেল, তাহাকে পাইছি, হাসপাতালে ভর্তি করছি। কোন হাসপাতালে বাবা? আঙ্কেল, আসার দরকার নেই, আমরা আরেকটু পর যাব। কিন্তু তাহার জ্ঞান ফিরছে না। আদিলও চিন্তা করছে, কি হলো এটা? হৃদয় কি কিছু করে বসলো নাকি? এসব ভাবলেও তার খুব রাগ হচ্ছে। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। সাফওয়ান আদিল ডাক্তারের দিকে তাকিয়ে আছে। কিছু না, এটা রেপ নয়। কিন্তু আদিল আর সাফওয়ান চাওচাই করলো। আসলে তার গলায় একটু আঘাত আসছে, গলা চেপে ধরার কারণে, আর গলার উপরে ছুরির আঘাত। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পর্বটি শোনার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।